তাহলে বন্ধুরা আমরা কাস্টমস, লজিস্টিক্স, তারপরে আমাদের জাতীয় সিস্টেম, সেখানে সুনীতি, দুর্নীতি, আমরা যারা অফিসার হিসেবে কাজ করি, আমরা যারা ব্যবসায়ী হিসেবে কাজ করি, আমরা যারা বাইং হাউসের কমিশন কেসে কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করি, ফ্যাক্টরির কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করি, আমাদের প্রতিটা মানুষের চরিত্র বলেন, কার্যপ্রণালী বলেন, ইনকাম বলেন, বেশভূষা বলেন, ভাষা বলেন, সব আপনাদের আমি শেখাই দিলাম। এবার আসেন একটা সামারি কথা আপনাদের বলে দিই। সেটা হলো যে ভাই, আমি দেশের মধ্যে থেকে কি করতে চাই? রপ্তানির ব্যবসা করতে চাই, টাকায় মাল বানায় ডলারে বিক্রি করতে চাই। আর এটাতে ব্যবসার সবচেয়ে বড় উপায় ভালো করার, অর্থাৎ দ্রুত কিছু টাকা ইনকাম করার জন্য সব থেকে ভালো রাস্তা হলো আমি টাকায় মাল বানায় ডলারে, ইউরো, পাউন্ডে অথবা দিনারে, এগুলোতে আমি বিক্রি করতে চাই। তাহলে অবশ্যই সেখানে একটা ভালো হওয়ার কথা, কারণ টাকায় বানায় টাকায় মাল বেচা আর টাকায় বানায় ডলারে বিক্রি করা, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা বড় বড় গার্মেন্টসের মালিক অথবা সাথে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে আছে, ইনারা কখনো লসের মুখ দেখতে চায় না অথবা দেখতে পারে না। কি কারণে? একবার টাকা পয়সা যখন বানায় ফেলে, তখন যে খারাপ প্র্যাকটিসটা তারা করে সেইটা হলো, এক হচ্ছে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে, কাস্টমসের উপরে বিশাল একটা কন্ট্রোল থাকে তাদের। এরপর যেহেতু একটা মন্ত্রী, এমপি অথবা কিছু একটা হয়ে গেলে ব্যাংক লোনের থেকে শুরু করে ফান্ডের অন্তত জীবনে অভাব হয় না, যত বছর ক্ষমতা থাকে। তো প্রচুর পরিমাণ ফান্ড নিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে মাল বানায় তারা। এই মালগুলো কথার কথা দুবাইতে শোরুম দিছে 100টা অথবা 50টা শোরুম দিছে অথবা 20টা শোরুম দিছে। দুমসে বাংলাদেশে মাল বানাচ্ছে, ওখানে নিয়ে নিজেই আমদানিকারক, রিজেন নিজেই রপ্তানিকারক। মানে বাংলাদেশে মাল বানায় রপ্তানি করতেছে, আবার ওই দেশে এই বাংলাদেশের মালিকেরই একজন ম্যানেজার অথবা জিএম আছে, সে ওখানে বসে মালটা রিসিভ করতেছে। মানে সে হচ্ছে আমদানিকারক। সে মালটা রিসিভ করে সে ওইখানে শোরুমে বলেন, খোলা মার্কেটে বলেন, হোলসেল বলেন, সব জায়গায় মাল সেল দিয়ে দিয়ে তামা তামা করে ফেলতেছে। আর ওই টাকাটা কিন্তু ডলারে সেল হচ্ছে। আবার এই যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতার বলে ওইখানে যা কামাই হলো সেই টাকাটা সরকারকে ফাঁকি দিয়ে, বাংলাদেশ ব্যাংককে ফাঁকি দিয়ে, দুদককে ফাঁকি দিয়ে, ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিয়ে, এনবিআরকে ফাঁকি দিয়ে তারা হুন্ডির মাধ্যমে দেশে আবার নিয়ে আসতেছে। তাহলে টাকায় বেচলাম মাল, টাকায় বানালাম মাল, ডলারে বেচলাম মাল, আবার হুন্ডি করে যখন টাকাটা দেশের মধ্যে নিয়ে আসতেছে, তখন টাকা আনা নেওয়ার খরচটাও অনেক কম হচ্ছে। আর তখন তাদের খালি চারপাশে খালি সুদিন 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 আর সুদিন। আর কি হচ্ছে, কিছুদিন পরেই শুনবেন যে তার কনস্ট্রাকশনে, গার্মেন্টসে কাজ করতে করতে কনস্ট্রাকশন ব্যবসা শুরু হয়ে গেছে, সাথে আবার এসে একটু মজা মাস্তি করার জন্য মিডিয়ার একটা টিভি চ্যানেলও চালু হয়ে গেছে। মানে জীবনে আর নারী বলেন, মদ বলেন, নাচা গাওয়া বলেন, টাকা বলেন, গাড়ি বলেন, কোনো কিছু তার জীবনে আর অভাব হচ্ছে না, কারণ সে এখন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হয়ে গেছে। কিন্তু তার ব্যবসাটা কিন্তু চলতেছে এই জায়গাকে কেন্দ্র করে এবং এই জায়গার উপর ভর করে। ইভেন এই মানুষটার যদি ওই হুন্ডির মাধ্যমে যে টাকা আসে, এই টাকার রাস্তাটা যদি বন্ধ করে দেন, এই মানুষ জায়গায় বসে তার গ্রুপ অফ কোম্পানিজ নাই হয়ে যাওয়া শুরু করে দিবে, মানে শূন্যে নামা শুরু করে দিবে। তো ওইটা হচ্ছে এই যে ইললিগ্যাল যে প্রসেসগুলো আপনাদের বললাম। আপনারা নর্মালি চিন্তা করেন যে একটা গ্রুপ অফ কোম্পানিজের মালিক অথবা অমুক তমুক, হ্যাঁ বোধহয় বিশাল সৎ, আবার যেহেতু টাকা পয়সা সাংবাদিকদের দিছে, কয়টা মাদার তেরেসা পুরস্কার, কয়েকটা পুরস্কার টুরস্কার ওই চেয়ারের পিছনে এরকম শোকেসের মধ্যে রাখা আছে, দেখে বোঝা যাচ্ছে যে এর মতো সৎ ব্যক্তি, এর মতো জনদরদি ব্যক্তি, এর মতো মসজিদে 50,000 টাকা দান করছে, এর থেকে সাদা মনের মানুষ বাংলাদেশের ইতিহাসে আর জন্মায় নাই। কিন্তু ওই সরকারের ফাঁকি দিচ্ছে মনে করেন 100 কোটি, ট্যাক্স ফাঁকি দিচ্ছে 50 কোটি। ওই এলাকায় গ্রামগঞ্জে গরিব মানুষের একটা মসজিদ আছে, বানাইছে কোনো মতো জোড়াতালি দিয়ে, সেখানে 1 লাখ টাকা দান করে দিয়ে মনে করেন যে মানুষের দোয়া নিয়ে পারলে বেশটা দৌড়াচ্ছে। আর মানুষের মনে
এই ভোটের জায়গাটাকেও রেডি করে রাখছে যে এমপি ইলেকশন হইলে সবাই তারই ভোট দিবে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় শেখাচ্ছি, কিন্তু মন দিয়ে শেখেন যে সমাজে একটা গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান অথবা বিশাল বড় ব্যবসায়ীর জন্ম হওয়ার ব্যাকগ্রাউন্ডগুলো এভাবেই থাকে। আর এই যে টাকা দেওয়া এবং নেওয়া, এই রাস্তাটা অবৈধভাবে, মানে যে দেশে দিচ্ছেন ওই দেশের সরকারকে ফাঁকি দিবেন, আবার যে দেশে আনতেছেন এই দেশের সরকারকে ফাঁকি দিবেন। এই ফাঁকিবাজিতে যে যত শিয়ানা, যে যত ক্ষমতাবান, যে যত বড় খেলোয়াড়, তার খালি টাকা বাড়তেই থাকে। তার তখন গুন্ডা বাহিনীও বাড়তে থাকে, তার অস্ত্র বাহিনীও বাড়তে থাকে, তার রাজনৈতিক বাহিনীও বাড়তে থাকে, তার মিডিয়া বাহিনীও বাড়তে থাকে। তো সে একটা সময় পরে দাউদ ইব্রাহিমের মতো বিশাল বড় মাফিয়া ডনও হয়ে যায়। তাহলে ব্যবসায়ী কেমনে জন্ম নেয়, মাফিয়া ডন কীভাবে জন্ম নেয়, এবং সেটার ব্যাকগ্রাউন্ডটা আসলে কতটা ফাঁকি ঝুঁকির, সেগুলো কিন্তু আপনাদের আমি দেখাই দিলাম। অন্তত আপনাদের তো দেখানোর দরকার নাই যে বাংলাদেশে সিটি কর্পোরেশন কি পরিমাণ ঢাকা শহরের হাজার হাজার কোটি টাকার ফুটপাত থেকে শুরু করে কত কিছু বানাচ্ছে, কত অসাধারণ কিছু বানায় ঢাকা শহরে পুরো সিঙ্গাপুর অথবা ভেস্ত বানায় ফেলতেছে। যে সরকারের আমলেই হোক, এটা আওয়ামী লীগ সরকার অথবা বিএনপি সরকার টরকার বলছি না, যে সরকারের আমলেই হোক, কারণ সরকার তার নিজে কাজ করে না, কাজ করে আমি আপনি, আমার আপনার মতো চোর বাটপার সরকারের দায়িত্ব নিয়ে কাজটা করে। প্রবলেমটা দেখেন কোথায়। যেহেতু রিসেন্টলি আমার চোখের সামনে পড়ছে এই জন্যই বলতেছি যে গুলিস্তানে গেলাম, সারাটা দিন বলতে গেলে জ্যাম, বিরক্তিকর। তো দেখলাম রাস্তার পরে বাস পার্কিং করা, রাস্তার পরে লেগুনা পার্কিং করা, রাস্তার পরেই সব কিছু, খাওয়া দাওয়া, বাচ্চাও পয়দা হচ্ছে রাস্তার পরে, আবার একটা মাজারও আছে রাস্তার পরে। গুলিস্তানের মোড়ে যারা গেছেন তারা অন্তত অস্বীকার তো করতে পারবেন না, পারবেন? কারণ জোবায়েদ ভাই প্রমাণ ছাড়া কথা বলে না। তাহলে রাস্তার পরেই সচিবালয় থেকে শুরু করে ওই যে পল্টনের যে 4 রাস্তার যে মোড়টা, এই সচিবালয়ের কোনাতেই দেখবেন যে পুলিশরা দাঁড়ায় সিএনজি ওয়ালার কাছ থেকে কীভাবে টাকা খাচ্ছে। গেল। এরপরে এপাশে আবার সিটি কর্পোরেশনের অপোজিটে বিশাল ফুটপাত বানাইছে, যেটা পুরাটাই ভবঘুরে গাঁজাখোর, নেশাখোর আর এই হকারদের দখলে, গাইটের মাল বেচে তাদের দখলে। তারা কাকে টাকা দেয়? সিটি কর্পোরেশনের ঘুষ দেয়, নাকি পুলিশকে দেয়, নাকি স্থানীয় মাস্তানকে দেয়, নাকি রাজনৈতিক নেতাদের দেয়? এরপর টোটাল গুলিস্তান পল্টন এই অঞ্চলটা, স্টেডিয়াম মার্কেট, টোটাল অঞ্চলটা যে পরিমাণ, ফকিরাপুল পর্যন্ত, প্রেস ক্লাব পর্যন্ত যে পরিমাণ হকার বসে সারা বাংলাদেশের জিরো পয়েন্ট হচ্ছে এইটা, যে এদিকের মানুষ ওইদিকে যাবে, ওইদিকের মানুষ ওই জায়গায় যাবে, জিরো পয়েন্ট হয়ে ঠিক সেই জায়গাটা একটা গ্যাদারিং বাঁধানো, যেখান থেকে সারা বাংলাদেশের প্রতিটা মানুষের আধা ঘন্টা করে যদি জীবনের সময় অথবা উন্নতির সময় নষ্ট হয় অথবা কর্ম সময় নষ্ট হয়, তাহলে দেখেন পার ডে কত হাজার কোটি টাকার লস হয় সেখানে। আর এই যারা এই হকার বাণিজ্য থেকে শুরু করে এই যত রকমের ফুটপাত দখলের বাণিজ্য থেকে শুরু করে যেগুলা করে, শামীম ওসমান সাহেব বলেছেন যে ফুটপাতালারা দোকানদারের থেকে বেশি টাকা খরচ করে, হয় পোস্তানের দেয়, না পুলিশের দেয়, না আমাকে দেয়। কথাটা বুঝতে হবে। আওয়ামী লীগের হেড অফিসের সামনে যে পরিমাণ হকার বসে আর চারপাশে যে পরিমাণ হকার বসে, কোনো মন্ত্রী কি এটা চোখে পড়ে না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অফিসে যান, তার চোখে কি ধরা পড়ে না যে একটা রাষ্ট্রের সিটি কর্পোরেশন যেভাবে ডিক্লেয়ার দিচ্ছে যে রাস্তার উপরে ডিসেল লাইন পর্যন্ত থাকবে না, মাটির নিচেতে চলে যাবে, যে এত উন্নত হয়ে যাবে, সেইখানে আমার অফিসের চারপাশে এত বাণিজ্য কেমনে হয়? একটা সিএনজি দাঁড়ায়, একটা প্যাসেঞ্জার নামায় দেবে, উঠাবে, তাতেও 20 টাকা চাঁদা দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কি দেখে না? এগুলো জানে না? আওয়ামী লীগ অফিসের যত দেশের নেতা যে বাংলাদেশকে সোনার বাংলা বানাবে, তার 4-5টাই যদি এরকম থাকে একদম অফিসের নিচেই, তা সোনার বাংলাটা হবে কেমনে? আর সাধারণ মানুষের ভোগান্তি কমবে কেমনে? বিএনপির অফিসেও সেম ঘটনা, জাতীয় পার্টির অফিসের পাশেও সেম ঘটনা। তো আপনি আমি খালি দলই বদলাচ্ছি, কিন্তু দেশের তো কোনো পরিবর্তন আসতেছে না। আর আমাদের মধ্যেই যে ফয়দাবাজ যত দায়িত্ববান যত ব্যক্তি, আমরাও তো মানুষ হচ্ছি না, নাগরিক হচ্ছি না।
তো এই যে একটা বাজে অবস্থা, এর মধ্যে থেকেই ব্যবসা করতেছে, এর মধ্যে থেকে মাফিয়া ডন জন্ম নিচ্ছে, এর মধ্যে থেকেই মার্ডার হচ্ছে, এর মধ্যে থেকেই আবার ভালো মন্দ সব চলতেছে। কারণ তাই যদি না হয়, যেখানে সচিবালয়, সিটি কর্পোরেশন, আওয়ামী লীগের হেড অফিস এবং সরকারি বড় বড় অফিস, সেখানে এত হকার বাণিজ্য হয় কেমনে? এবং ওই অঞ্চলের যতগুলো হোটেল আছে, সেই হোটেলগুলোতে যত বেশি নারীবাজি হয়, এত বেশি নারীবাজি বোধহয় সারা বাংলাদেশের কোনো হোটেল কি, ওই বিনোদন কেন্দ্র কক্সবাজারের হোটেলে এত বেশি নারীবাজি, মাদকের চালান, সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো হয় না। তাহলে সর্ষে খেতে ভূত, কথাটা বুঝতে পারছেন? তো এর মধ্যে দিয়ে মানুষ মাফিয়া ডন কিভাবে হচ্ছে, টাকার মালিক কিভাবে হচ্ছে, কাকে ঠকায় হচ্ছে, সব কিছু আপনাদের আমি বলে দিলাম। এগুলো সবাই জানেন, পেপার পত্রিকা মিডিয়াতে দেখেন না? যেমন বাংলাদেশে ভালো মানের যদি সাংবাদিক হতে চান, তাহলে আপনার করণীয় কি? কি করণীয়, বইয়ের ভাষায় কি লেখা আছে সেটা কেউ জানেন আর না জানেন, আর সেটা কেউ মানেন আর না মানেন, বর্তমানে বাংলাদেশে ভালো মানের রাতারাতি উঠে যাওয়ার মতো সাংবাদিক হইতে গেলে কি করতে হবে? সবার আগে একটা হোটেলে, কোন হোটেলে দেহ ব্যবসা চলে, সেই হোটেলে যে একটা রেট দিতে হবে, দিয়ে ভিডিও করে ইউটিউব চ্যানেল বানায়, কি এসে বোঝা গেল যে না একটা সাংবাদিক। কিন্তু আপনি যে তলে তলে একটা হোটেলে জায়গাঘাট রেডি করে ফেলেন আর মাগনা মাগনা সেমডির সাথে শোয়ার একটা ব্যবস্থা করলেন, আপনার মতো সাংবাদিক, এটা কিন্তু সাধারণ মানুষ দেখতেছে না। সাধারণ মানুষ দেখতে সাংবাদিক বিশাল দুর্নীতি, মানবতা বিরোধী দুর্নীতি থামাচ্ছে। এরপরে এটা করতে করতে দুই একটা মাদকে চালান রে আটকালে সেই ব্যবসায়ীর কাছ থেকে ব্ল্যাকমেল করে খাওয়া শুরু করলেন। ওইটা করতে করতে লাস্টে কী হয়েছে, কিছু উকিলের সাথে পরিচয় হলো, কিছু থানা পুলিশের সাথে পরিচয় হলো। থানা পুলিশে নিয়ে এবার পেঁচানো শুরু করলেন, কয়েকটা থানার ওসি আর পুলিশ আর ইন্সপেক্টর এবার আপনারে কেসে সাতসার ডাকা শুরু করলো আর বাগা দেওয়া শুরু করলো। এরপর মিলেমিশে ধুমসা কামাই করা শুরু করে দিলেন। যাইতে যাইতে এবার এমপির কাছে চলে গেলেন, এফডিসিতেও চলে গেলেন, এমপির কাছেও চলে গেলেন। আগে খাইতেন বাংলা মাল, এবার খাচ্ছেন মানে টাইট মাল। বাংলা ভাষায় বলে দিলাম, শুনতে আমারটা খারাপ, কিন্তু আপনারা যে কাজগুলো করেন ওইটা খারাপ কিনা সেটা বুঝে দেখেন। এভাবে বিশাল বড় সাংবাদিক হয়ে গেলেন, আর এবার এমপিরে যত সাপোর্ট দিচ্ছেন তত মনে করেন টপ লেভেলের সাংবাদিকে পরিণত হয়ে যাচ্ছেন। খালি উন্নতি 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 আর উন্নতি। তা বাংলাদেশের সাংবাদিকে এইভাবে জন্মায়, বেশ্যার কোলে থেকে জন্মায়, সাধারণ মানুষ দেখতেছে। এটা আমার মুখের কথা না, হাজার প্রমাণিত কথা। তাই না হলে বাংলাদেশ, যেখানে সারা বিশ্ব আপনার উপনিবেশের জন্য পাগল, পররাষ্ট্রনীতিতে পাগল, আন্তর্জাতিক সম্পর্কে পাগল, আন্তর্জাতিক ব্যবসায় পাগল, পর্যটন শিল্পের উপরে পাগল, যে কোথা থেকে রাষ্ট্রের ইনকাম বাড়ানো যায়, যে রাষ্ট্র উন্নতি করতেছে এবং সুন্দর ম্যানেজমেন্ট আছে, তাদের একটাই উদ্দেশ্য, কোন কোন জায়গা থেকে যুদ্ধ করে হোক, উপনিবেশ করে হোক, মিষ্টি কথা বলে হোক, সারা বিশ্ব থেকে সম্পদ অথবা অর্থ কালেক্ট করে এনে কেমনে আমার দেশে ঢুকে আমার দেশে বড় বানানো যায়। এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় দল অথবা রাষ্ট্র ব্যবস্থার মূল টার্গেট থাকে। আর সেটার জন্য তাদের সাংবাদিক থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই সরকারকে সেই সহযোগিতাটা করে, এবং পার্লামেন্টে ওই টাইপের কথাবার্তা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি উচ্চারিত হয়, আলোচনা হয়। আর আমাদের দেশে পার্লামেন্টে আলোচনা হয় কে কয় টাকা চুরি করেছে, কে কয়টা বাড়ি গাড়ি বানাইছে। আর আলোচনা কি হয়, গত 50 বছরে একজন পার্লামেন্ট মেম্বার বলছে যে আমাদের সংসদ ভবনের যে এত পবিত্র বলি, এত কিছু বলি, আমরা যে এত ধোয়া তুলসী পাতা, তা আমাদের এই সংসদ ভবনের চারপাশে গত 50 বছর ধরে এই বেশ্যার ব্যবসা কেন হয় বকুল গাছতলায়। আর ওই সাদা পুরনো গাড়ির মধ্যে করে করে রাত 12টা বাজলে কটা অ্যাসেম্বলি নিয়ে সংসদ ভবনের মধ্যে কেমনে ঢুকে, অথবা সংসদ ভবনের আশপাশে কেমনে ঢুকে, সচিবালয়ে কেমনে ঢুকে। প্রচুর পরিমাণ মিডিয়া নিউজ আসে না, রাত 12টার সময় লাল শাড়ি পরে নাবি বের করে দিয়ে বেটি মানুষ বেরোনোর চেষ্টা করতেছে, বেটা মানুষের কাটা আটকায় থেকে বেটি ডেরে বের করে দিচ্ছে পুলিশে। এইসব ভিডিও ইউটিউবে আসে না, সোশ্যাল মিডিয়ায় আসে না। কই একজন সচিব বলেন, একজন মন্ত্রী বলেন, একজন পার্লামেন্ট মেম্বার বলেন, জীবনে তো কোনো দিন এই কথাগুলো বলে নাই যে আমাদের এই পবিত্র জায়গা যেটা দিয়ে দেশের অথবা দেশ মাতার উন্নতি করা হবে, সেই
রাষ্ট্রের চারপাশে এরকম বাজে ব্যবসা কেমনে তৈরি হয়, এগুলোকে যে কোনো মূল্যে সেকেন্ডের মধ্যে থামাইতে হবে। একটা রাষ্ট্রপক্ষ যদি কমন দেয়, তা ওই যে ধরা পড়ার পরে সেমরিরা যেমনি কয় গলায় একটা কার্ড ঝুলানো, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, এইটা বন্ধ করতে, ঢাকা কলেজের স্টুডেন্ট বন্ধ করতে রাত 12টার সময় সংসদ ভবনের সামনে গলায় ফিতা, আইডি কার্ড, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট। এমডি তুই রাত 12টার সময় সংসদ ভবনের সামনে ঢাকা কলেজের স্টুডেন্ট, তা আবার গলায় ঝুলাই, শালা কুত্তার বাচ্চা। একটা সরকার যদি চায়, এটা উঠতে কয় সেকেন্ড লাগে? গত 50 বছরে কোনো সরকারের আমলে উঠাইতে পারছে? বলতে পারেন? আর ওই বকুল গাছতলায় কী কারণে আপনার লাইট থাকে না গত 50 বছরে? সমগ্র সংসদ ভবন মনে করেন আলোকিত, আর যে জায়গায় মনে করেন বেশ্যা ভাড়া পাওয়া যায় সেই জায়গায় আপনার লাইট জ্বলে না 50 বছরে। বুঝতে হবে। এভাবেই আসলে দুর্নীতি বলেন, অর্থ বলেন, ক্ষমতা বলেন, সব কিছু তৈরি হয় এবং হয়ে আসতেছে। তা আমি সবাই না অনুরোধ করব, আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো রাষ্ট্রের সাথে বেইমানি, রাষ্ট্রের সাথে গাদ্দারি। এত বড় ব্যবসায়ী হওয়ার দরকার নাই, এত বড় দরকার নেই। আল্লাহ টুকটাক খাওয়ায় মান সম্মান নিয়ে বাঁচায় রাখতে পারলেই জীবনটা পার হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আর সন্তান যদি মানুষ হয় আলহামদুলিল্লাহ। তো এইটুকুনি। তো আপনাদের এই যে কথাগুলো বলার কারণ কি, যে আপনারা সঠিক প্রসেসকে কিভাবে বেঠিকে শিফট করে দিয়ে রাতারাতি কামাই করে রাতারাতি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান হয়ে যান, এমপি হয়ে যান, ক্ষমতাবান হয়ে যান, সাদা মানুষ হয়ে যান। কিন্তু এই ব্যবসাটার জন্মটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? যে একজনের আমদানি করার লাইসেন্স আছে আর একজনের রপ্তানি করার। ওই লাইসেন্সের এগেনস্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর এই লাইসেন্সের এগেনস্টে এই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর ওই অ্যাকাউন্টের থেকে এই অ্যাকাউন্টে টাকা পাঠালেই শুধুমাত্র ইনি একটা ইএক্সপি ওপেন করতে পারবে, মানে এক্সপোর্ট লাইসেন্সে একটা ফর্ম ওপেন করতে পারবে। এরপর ওই ফর্মটা ফিল আপ করলে মালটা এয়ারপোর্টে জমা দিলে সুন্দরভাবে মালটা বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে লিগ্যাল প্রসেস। আবার পেমেন্ট হবে ব্যাংকের মাধ্যমে, দেওয়া নেওয়া, লিগ্যাল প্রসেস, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে মানুষ এভাবে ব্যবসা করে এবং করে রাতারাতি কোটিপতি হয়। এবং বড় বড় কোম্পানিগুলা যারা বিশাল পরিমাণে কাজ করে, গার্মেন্টসে কাজ করে টি শার্ট বানায়, কয় টাকা কামাই করা যায়? একটা টি শার্টে 5 টাকা কামাই করতে জান বেড়ে যায়। কিন্তু একটা বড় মাঝারি গার্মেন্টস দেখবেন রাতারাতি বিশাল বড় গার্মেন্টসে পরিণত হয়ে গেছে। এরপর ওই গার্মেন্টসের যত বায়ার আছে, বায়ারে এন্টারটেনমেন্ট দিতে গেলে হোটেলে যদি ধরা খায়, এই জন্য নিজেই রিসর্ট বানায় ফেলছে। যত বায়ার আসো বাইরের থেকে সেমডি ভাড়া করে নিয়ে আসো, ভিতরে সুইমিং পুল, ফুটবল খেলার মাঠ সব বানায় দিছি, বাইরে এর মধ্যে থেকে এর মধ্যে আনন্দ বিনোদন করো। বাইরে চারপাশ দেয়াল দিয়ে ঘেরা, কোনোভাবে টের পাওয়ার কোনো সুযোগ নেই যে ভিতরে কোন লেভেলের জানোয়ারপনা চলতেছে, কোন লেভেলের নষ্টামি চলতেছে, বোঝার উপায় নেই। খালি মানুষ, বাইরের মানুষ দেয়ালের বাইরে থেকে খালি বলতে থাকবে অমুক গ্রুপ, এটা গার্মেন্টস বিশাল বড় গ্রুপ, ওনাদের তো 60টা গার্মেন্টস, এই রিসর্ট বানাইছে, দেখেন কত সুন্দর। ওই কোম্পানির মালিকের রুচিও আছে, মনও বড়, মানুষের দানও করে। কিন্তু ব্যবসার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ দেখতেছে না। ব্যবসার ব্যাকগ্রাউন্ডে পিছনে অন্ধকারে কি চলতেছে, যেখানে মাদার তেরেসা বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার নামের পরে যেন কাউকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া না হয়। যেমন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার সময় বলে গেছিল যে আমার কবরকে নিয়ে পূজা হবে, এইটা যেন পৃথিবীতে কোনো কিছু হওয়ার সুযোগ না থাকে। এইটাই সৃষ্টিকর্তা তোমার কাছে এবং এই আমার যত উম্মত আছে তাদের কাছে আমার একটাই চাওয়া শেষ বিদায়ী ভাষণে। তা আল্লাহর ইচ্ছায় অথবা মানে আল্লাহর ইচ্ছায় ঠিক বলা যায় না, মানে আমাদের মতো ধর্মীয় কুসংস্কারের ধর্মীয় জানোয়ারদের ইচ্ছায়, তার কবরে আল্লাহর ইচ্ছায় আমরা ওটারে একদম পুরা মাজার বানায় ফেলছি। দেখবেন বাংলাদেশের অন্তত আর কিছু না হোক, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর মানুষ যদি হজে যাইতে পারে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার সময় কবরে কতবার চুমু খায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা যাওয়ার সময় এটা নিষেধ করে গেছিল এবং একটাই জিনিস চেয়ে গেছিল যে পূর্ববর্তী নবী রসুলদের উম্মতটা ধ্বংস হয়েছে শুধুমাত্র তার কবরকে জিয়ারাত করার মেইন কারণটা ছিল। তো কেউ যেন আমার কবরকে যেন ওই জিয়ারাত না, মানে এই
পূজা, পূজার মতো যেন কেউ না করে, তাহলে আমার কবর কেউ যেন পূজার মতো না করে। ঠিক তার উল্টো কাজটা আমরা করি। তো এই যে ম্যাচুরিটির যে প্রবলেম, ইন্টেলেকচুয়ালিটির যে প্রবলেম, একটা সিস্টেমকেও মানে ইনডিসিপ্লিনড একটা সিস্টেমে পরিণত করাটা আমাদের যে একটা শিক্ষা, এই জিনিসটাই অ্যাকচুয়ালি খারাপ জিনিস। আর এখান থেকেই ধান্দাবাজ ট্যালেন্টেড ব্যক্তিরা ব্যবসা করার অথবা ফয়দা লুটার সুযোগ পায় এবং একটা টাইমে শর্ট টাইমের মধ্যে তারা রাতারাতি কোটিপতি হয়ে যায়। তখন মনে হয় যে মাদ দুয়ায় বড় হয়েছে, অথবা প্রচণ্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল এই জন্য বড় হয়েছে, অথবা এলাকায় পীরের দোয়া কাজে লাগছে, বড় হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো আপনারা বাংলাদেশে 2-3 রকমের বিষয় আছে। একটা হলো কি, লিগ্যাল ওয়েতে মাল আমদানি এবং রপ্তানি করা। দ্বিতীয় বিষয় হচ্ছে চুরি করে আমদানি রপ্তানি করা। যে বড় বড় কোম্পানিগুলো দেখে যে আমার যদি নিজস্ব সিএনডিএফ থাকতো, বাইরের সিএনডিএফে যেভাবে চুরি করতেছে, আমার নিজস্ব সিএনডিএফ অথবা আমার নিজস্ব লজিস্টিক্স কোম্পানি যদি নিজেই যদি বানাই, যেহেতু গ্রুপ অফ কোম্পানি 6টা কোম্পানি আছে, 2টা কোম্পানি বানাই লজিস্টিক্স সিএনডিএফ, এবার নিজের খালাতো বাইরে দায়িত্ব দিই যে তুই এই মাল কমের মধ্যে আনা শুরু কর, যাতে বাইরের মানুষ আমাকে ঠগাইতে না পারে। মানে জায়গাটা হচ্ছে এমন জায়গা যে নিজের খালাতো বাইতে দূরের কথা, নিজের জন্মদাতা মারেও যদি এই জায়গায় বসান, ওই জায়গা 2 দিন পরে চুরি করা শুরু করে দেয়, বাইরের মানুষের চেয়ে আরও বেশি চুরি করা শুরু করে দেয়। এইটি হচ্ছে বাস্তব। তো এত চুরি যখন এবং অত অনিয়ম যখন আর এত লস যখন হয়, তখন একটা কোম্পানি বাঁচবে কেমনে, একটা মালিক বাঁচবে কেমনে? কথার কথা, আমি একটা কোম্পানি দিলাম, সেখানে 1000 মানুষের কর্মসংস্থান। শুধু 1000 মানুষের মাস গেলে বেতন না, তাদের পরিবারে বাচ্চাদের বাবা মার থেকে শুরু করে যে কোনো বিপদ আপদও দেখা যায় একটা কোম্পানির মালিকরে সামর্থ্য না থাকলেও প্রেস্টিজ বাঁচানোর জন্য আর এক জায়গাতে হাওলাত করে এনে অথবা আর এক জায়গার খরচ বাঁচায় এনে দেখা যাচ্ছে এমপ্লয়ীদের স্যালারি অ্যাডভান্স দেওয়া লাগতেছে, ডোনেশন দেওয়া লাগতেছে, গিফট দেওয়া লাগতেছে। আর সেইখানে ওই মালিকটা এতগুলো মানুষের দায়, মানুষ আপনারা তো নিজেরাই নিজের পরিবারের খরচ যদি একটু ডাইনে বামে হয়ে যায়, তো পারলে ওই পাওনাদার যার কাছে টাকা পাবেন তারা বাস নিয়ে বাড়ি মারতে যান, নিজের পরিবারই ম্যানেজ করতে পারেন না। আর সেইখানে একটা কোম্পানির মালিক অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এতগুলো মানুষকে কাভার করে, তার প্রতি আপনাদের দেখা যায় সহানুভূতিও কাজ করে না, বিবেকও কাজ করে না, যে মানুষটা এতগুলো কাভার দিচ্ছে। তো যে যার মতো করে চুরি করতে থাকেন, অনিয়ম করতে থাকেন, তখন ওই মালিকটা আসলে কীভাবে ব্যবসা করবে? তখন সে আসলে বাধ্য হয়ে যায় ধর্মারো খাওয়া ব্যবসা শুরু করে দেয়। তখন আর এই যে নীতির কথাগুলো বলতেছি, নীতির কথাগুলো তখন ব্রেনে কাজ করে না। তখন ব্রেনে কাজ করে কি, মাস গেলে কত টাকা বিল আসবে, এই টাকা কিভাবে দিব, এইটুকুন কাজ করে, এছাড়া আর কাজ করে না। তো তখন দেখা যায় যে সে চিন্তা করে 1 কোটি টাকা সরকারে ইনকাম ট্যাক্স দেবো, এখন সরকারে যার কাছে টাকাটা জমা দেবো ওই তো ইনকাম ট্যাক্সের অফিসার, ও নিজেই তো এই জায়গা দেখিয়েছে 1 কোটির মধ্যে 80 লাখ চুরি করে নিয়ে চলে যাবে, আর সরকারে দেবে 20 লাখ। তাহলে আমি এটা উকিল ধরে ওরে 1 লাখ অথবা 2 লাখ টাকা দিয়ে আর কই যে ভাই এই 20 লাখ টাকা নেই, 15 লাখ টাকা নাও, আমার এই বছর পর্যন্ত আমার ট্যাক্স ম্যাক্স সব কিছু সিস্টেম করে দাও। আর উকিলে 5 লাখ টাকা, 1 লাখ টাকা অথবা 2 লাখ টাকা পেয়ে মহা খুশি, ও বিভিন্নভাবে কোম্পানি দেউলিয়া টেউলিয়া দেখায়। তারপরে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ওই কাঠ কেনার, আপনার কাঠ কিনলে যেমন আপনার যত বেশি কাঠ কিনবেন তত আপনার হচ্ছে ট্যাক্সের মৌকুফ আছে। তো এইসব করে টোরে কাগজপত্র বানায় টেনে একটা সিএ ফার্মের একটা সিল চাপ্পড় লাগায় দিয়ে ওই ইনকাম ট্যাক্সের থেকে ওই বছরের জন্য কোম্পানিটা বাঁচা যাবে। তো সরকার ক্ষতিগ্রস্ত হলো কত, কে ফয়দা লুটলো? সরকার যদি ব্যবসার সুন্দর সিস্টেম দিতে পারতো আর এই লসগুলো যদি ড্যামারেজ দিতে পারতো, তাহলে এই গার্মেন্টস ব্যবসায় 1 কোটি জায়গায় 1.5 কোটি ইনকাম ট্যাক্স দিলে কিচ্ছু যায় আসে না। কিন্তু সে তো পাচ্ছে না, তো সে দেবে কোত্থেকে? তখন সে আলটিমেটলি সে তখন ক্রাইমে পরিণত হয়ে যাচ্ছে। আবার এই ক্রাইম কিছুদিন যাওয়ার পরে যখন এটা নিয়ে আবার সাংবাদিক অথবা ওই ছেড়ে দেওয়া কোনো এমপ্লয়ি চুরি চামারি করছিল, গার্ড ধরে বের করেছে, ও যে যখনই শত্রুতা করে তখন ওইটারে আবার কাবার দিতে মিডিয়ারে খাওয়াইতে হয়, থানা পুলিশে খাওয়াইতে হয়। লাস্টে সেই লোক দেখা যায় একটা সময় পরে ওই এমপি নির্বাচন না করলে আর টিকতে পারবে না, এই জন্য এমপি নির্বাচন করে গার্মেন্টসের মালিক এলাকার এমপি হয়ে যায়।
কথা বুঝতে পারছেন? তো এইভাবে ব্যবসায়ীর জন্ম নিচ্ছে আমাদের সমাজে বিগত বছরগুলোতে, 10-20 বছর ধরে, 30 বছর ধরে। আর এভাবেই সাদা মানুষের জন্ম নিচ্ছে, এভাবেই মাদার তেরেসা পদক পাওয়া বিশাল জ্ঞানীগুণী ব্যক্তির জন্ম নিচ্ছে, যেখানে মাদার তেরেসা একটা রিকোয়েস্টই করে গেছে যে আমার মৃত্যুর পরে আমার নামে যেন কোনো কাউকে কেস দেওয়া না হয়। তাহলে বুঝতেছেন যে যে অফিসে যে মাদার তেরেসা পদক দেখবেন ওটা সাংবাদিকরা টাকা দিয়ে কিনা, এটা তো বুঝেন। আচ্ছা, তাহলে আপনারা যারা কমার্শিয়াল নিয়ে চিন্তিত যে বিদেশে আছি আমি কিভাবে মাল আনা নেওয়া করব, এখন বিভিন্ন দেশ আছে সেখানে আপনি লাইসেন্স করতে পারতেছেন পারতেছেন না, সরকারের থেকে রেস্ট্রিক্টেড। অ্যারাবিয়ান কিছু কান্ট্রি যেমন আপনি রেস্ট্রিকশন করতে পারতেছেন না, তখন কি করবেন? তখন আপনি বাধ্য হচ্ছে, ওদের সরকারের পলিসি দেখেন কত সুন্দর, যে আমি প্রবাসী আরবে গেছি, আমি লাইসেন্স আমার নামে করতে পারবো না, একজন অ্যারাবিয়ান পার্টনার বানায় তার নামে করতে হবে, আমি সেখানে পার্টনার হইতে পারবো। এরপর ব্যবসাটা যেই সুপার হিট হয়ে যাবে ওই অ্যারাবিয়ান আমার লাপ্থায় বের করে দিবে, আর ওই কোম্পানির মালিকানা হবে ওই অ্যারাবিয়ান ব্যক্তি, এবং অ্যারাবিয়ান সরকার তখন গর্ববোধ করবে যে আমার দেশের ব্র্যান্ড সারা বিশ্বের নাম করা। তা সরকার দেখেন তার লোকজনরে আর ব্যবসায়ী কীভাবে বাঁচায় নিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কিছু করার নেই। তো ওইখানে আপনি যখন কাপড়ে ব্যবসা করতে চান, কথার কথা কি করবেন? ওই বাংলাদেশে একটা ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন, অথবা নিজে একটা ব্র্যান্ড নাম দিয়ে মাল বানায় নিয়ে ওই দেশে নিয়ে যে বলবেন যে ভাই বাংলাদেশে আমার একটা লোকাল ব্র্যান্ড আছে, ওইটার মালই তোমার দেশে এনে বেচতেছি, এটা কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না। এইভাবে বলে মাল বানায় নিয়ে ওই দেশে বেচে টেচে টাকা পয়সা যখন হবে তখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে ফেললে ঝামেলা শেষ। কারণ শুরুতে তো মানুষের এত টাকা থাকে না, ওই যে রেজিস্ট্রেশন করে এটারে 5-10 লাখ খরচ করে এরপর মুখ উঁচু করে বসে থাকবে, এটা কেউ করে না। আগে ব্যবসাটা দাঁড় হইলে তখন এই লাভের টাকা দিয়েই ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে, দোকানপাট সাজায়, লাইটিং বাড়ায়, নিজের পোশাক আশাক চেঞ্জ করে, একটু দামি পারফিউম ব্যবহার করে, ইউজ করে, চেষ্টা করে। সেটা হচ্ছে যখন টাকার মালিক হয় তখন। কিন্তু যখন ব্যবসায়ী নাই, টাকা ইনকামের মেশিনই তৈরি হয় নাই, তো ততক্ষণ পর্যন্ত ওই মানুষ তার পারফিউম স্টুপিড ছাড়া আর কেউ, কোনো ব্যবসায়ী কোনো দিন অন্তত পারফিউম টারফিউম লাগায় টাং পাং করে ঘুরে বেড়াবে না। তাহলে শুরুতে আপনারা যখন অল্প পরিমাণ মাল নিয়ে বাংলাদেশে একটা লোকাল ব্র্যান্ড বানায়, সেই ব্র্যান্ডের মাল নিয়ে বিদেশে যাচ্ছেন, তখন কিন্তু এই মালটা আপনি কথার কথা ওই দেশে এখনও লাইসেন্স পান নাই, তো কি করবেন? তখন আপনাকে কি করতে হবে? তখন আপনার বাংলাদেশে যারা ওই যে প্যাকেজে মাল পাঠায়, মানে কুরিয়ারও না, কথার কথা একটা ডিএইচএল এর কস্ট যদি 12 টাকা, $12 কেজি হিসাবে আসে, আর জাহাজে মালটা ডিএইচএল তো এয়ারে মাল নিবে, কুরিয়ার, ইন্টারন্যাশনাল কুরিয়ার, আর সেখানে জাহাজে যদি আপনি প্রপার চ্যানেলে যদি আপনি মাল যদি নিতেন তাহলে হয়তো আপনার খরচ পড়তো $4। তাহলে এখন আপনি যাদের কাছে যাবেন তারা হচ্ছে প্যাকেজে কাজ করে, মানে যে আমদানি করবে আর যে রপ্তানি করবে কারোরই কোনো কাগজ নাই, যার কারণে ওরা একটা ফয়দা লুটবে। ওরাও যেমন একটা দায়িত্ব পালন করবে, লাইসেন্স ভাড়া করবে, তেমন সেখান থেকে 2 টাকা বেশি ফয়দাও করবে, কারণ যেহেতু আপনিও টাকা বায়ারও টাকা, সো তার তো ফয়দা লুটার জায়গায় এটা। সো তখন দেখা যাবে জাহাজে একটা মাল যেতে $4 লাগতো আর ডিএইচএলে যাইতে লাগতো $12, তাহলে মধ্যখানে আপনারে বলবে যে ভাই $60 হলে মালটা আমি পৌঁছায় দিতে পারবো, আপনার কিচ্ছু করা লাগবে না। এই দেশে আমার লোক আপনার ঘরের থেকে মালটা নেবে, আর ওই দেশে যার কাছে পৌঁছাইতে হবে তার একদম ঘর পর্যন্ত মালটা পৌঁছায় দিয়ে আসবে। তা আপনি দেখলেন যে কিন্তু মালটা সুন্দরভাবে পেয়ে গেলেন, মনটা খুশি হয়ে গেল, কিন্তু মালটা যখন বেচতে যাচ্ছেন তখন দেখতেছেন যে মার্কেট কম্পিটিশনে আপনার লাভের মাত্রাটা কম হচ্ছে। তো আপনার পৃথিবীতে একটা জিনিস আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়। আপনারা মালও ভালো চাবেন, এর মধ্যে কমের মধ্যে চাবেন, এরপরে কি এসে বোরাকে করে মাগনা আলোর বেগে মাল আপনার ওই দেশে পৌঁছায় যাবে, এইটাও চাবেন। আবার মাল বেচে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, এইটাও চাবেন। তা আপনার তো সবই খালি চাবেন, আপনারা তো ভুলেই যান যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়, মানে কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আপনি কোন জায়গাটা ছাড় দিবেন সেটা তো আপনার ব্রেনের মধ্যে নাই, এবং সেটা আপনি মানতে পারতেছেন না, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না, আপনি ঝরে যাবেন। এটা গ্যারান্টি দেওয়া কথাবার্তা। সবার আগে আপনাকে জানতে হবে যে এইটা পাইতে গেলে আমাকে কি কি খোয়াইতে হবে, এবং সেটার জন্য আমি মানসিক এবং আর্থিক এবং সম্পদের অথবা কায়িক শ্রমে সেটার জন্য আমি যোগ্য কিনা, উপযুক্ত কিনা, যে এইটুকুন ছাড় দেওয়া অথবা এইটুকুন খোয়ানোর জন্য। তাহলে
যখন আপনার সামর্থ্য নেই এক কন্টেইনার মাল নেওয়ার অথবা বড় পরিমাণের মাল নেওয়ার, ততক্ষণ পর্যন্ত, অথবা ওই দেশের লাইসেন্স অর্জন করার, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই ছোটো ছোটো মাল একটু বেশি খরচ দিয়ে নিয়েই অল্প লাভে বিক্রি করে সন্তুষ্ট থাকতে হবে। এটা করতে 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 একটা সময় পরে যখন আপনার ফান্ড বড় হয়ে যাবে, তখন আপনি ততদিনে তো আপনি বিভিন্ন ব্যবসায়ীর সাথেও পরিচিত হবেন। ওই ব্যবসায়ীদের দেখাবেন যে দেখো আমি বাংলাদেশের থেকে নিজে এরকম মাল বানায় এনে বিক্রি করতেছি, তো তুমিও কি বানাইতে চাও? বাংলাদেশে কথার কথা আমার খালাতো ভাই এই খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল, ওরে আমি দায়িত্ব দিছি এই প্রোডাকশানের, আর আমি এই দেশে হচ্ছে মেইন হচ্ছে ইনভেস্টার অথবা মেইন হচ্ছে ব্যবসায়ী, এবং আমি বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তা দেখ এই ফ্যাক্টরি আমার বাংলাদেশে, আর হয়েছে আমার পার্টনার আমার আপন খালাতো ভাই, তা তুই কি কাজ দিবি? দে, তাহলে আমারও তো কাজ যায় আসে, তাহলে তুই একটা কাজ দে, তোর লাইসেন্স দিয়ে ওই ইয়ে কর, ওই খানস গ্লোবাল জুবাইরে মানে বাংলাদেশে যে আমার কোম্পানি, ওই কোম্পানিরে এলসি পাঠায় দে অথবা টিটি পাঠায় দে। তখন কি হচ্ছে, ওই দেশে আপনার কিন্তু সে পার্টনার না, মানে আপনি তার কাছে কোনো ধরা না, কিন্তু আপনার পাশে একজন বড় ব্যবসায়ী, সে যখন আমাকে যখন প্রপার চ্যানেলে টাকা দিচ্ছে, তখন এই মালটা আমি জাহাজে করে পাঠানোর জন্য সরকারিভাবে সঠিক অনুমোদন পাচ্ছি। আর তখনই কি হচ্ছে, ওর মাল প্লাস আপনার মাল চলে গেল, দুইজন মালটা রিসিভ করে যে যার মতো করে ভাগযোগ করে নিয়ে গেলেন, কিন্তু তার বৈধ লাইসেন্সে কিন্তু মালটা বৈধভাবেই বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তখন এই $12 খরচ নেমে এসে $4 অথবা $3.5 চলে যাচ্ছে। তা ওই যে একটা পর্যায়, ওই পর্যায়ে যেতে গেলে তো আপনাকে একটু সময় লাগবে, কিছু কিছু কাজ করতে হবে, কাজের কথা আসতে হবে, জানতে হবে, এরপর মানুষও দেখবে যে না আপনি একজন ব্যবসায়ী, আপনার কাছে 10 রকমের মাল পাওয়া যায় এবং মালগুলোর কোয়ালিটি ভালো। আপনি এই ভিডিও দেখে আপনি পাশের দোকানদারের পরে যদি ঝাঁপায় পড়েন, আর রাতে যদি ঘুমাইতে না পারেন যে কালকে সকালে কখন অমুক ব্যবসায়ীর কাছে যে এরকম একটা প্রস্তাব দেবো, তা প্রবলেম আপনার মাথার। কারণ আপনাকে স্টেপ বাই স্টেপ সময় নিয়ে সুন্দরভাবে উঠতে হবে। ওই আমার খুব পছন্দের একটা ডায়লগ, এই ডায়লগটা অনেক আগেই আমার খুব পছন্দের একজন ভদ্র মহিলা বলে ফেলছে, কিন্তু ডায়লগটা আমার খুব পছন্দের ছিল, যেটা আমি কখনো বলার সুযোগ পাইনি, কারণ আমি তখন ছোট মানুষ, আমার মনে মনে পছন্দের একটা ডায়লগ। কিন্তু এক ভদ্র মহিলা এটা বলে ফেলছেন, যে সমাজের বিশাল একজন ব্যক্তি, যার নাম হচ্ছে সারা জাকের, আলী জাকেরের ওয়াইফ, এশিয়াটিকের মালিক, ডিরেক্টর। ওনার ওই এশিয়াটিকের ওয়েবসাইটে ঢুকে দেখবেন উনি যে ডিরেক্টর স্পিচ দিছে, ওখানে লেখা আছে, সম্ভবত 2006 সালে তো দেখছি লেখা, এখন এটা আছে কিনা আমি জানি না, এশিয়াটিকের ওয়েবসাইটে অনেকদিন ঢুকি না আমি। তখন উনি লিখেছেন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্য দেয়ার ইজ নো শর্টকাট, কোনো শর্টকাটে বড় হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এই কথাটাই ভুলে যান, তো উন্নতিটা করবেন কেমনে? রাতারাতি কিছু একটু পেয়ে এমনি হোঁচট খেয়ে গর্তের মধ্যে পড়ে যান, এরপর ওই ব্যবসায় ছেড়ে দিয়ে আরেক ব্যবসায় যান, এরকম 10টা ব্যবসা ঘুরে সব ধ্বংস করে লাস্টে যান চাকরিতে। আর এই ব্যবসা করে রাতারাতি লাভের চিন্তা যখন করছেন, তখন ওই চাকরিও আর আপনি করতে পারেন না সামান্য বেতনে। আর যদি করতে চান, তখন দেখা যায় ওই চাকরির মধ্যে ঘুষের রাস্তা খুঁজেন, যে কোথাতে রাতারাতি কামাই করা যাবে। প্রবলেমটা বুঝতে পারছেন? তাহলে এতগুলো প্রবলেমের জন্মই হচ্ছে আপনার মন, কারণ আপনার মন রাতারাতি সব চায়। আর সরকারের পক্ষে তো সম্ভব না আপনার বাসায় বাসায় এসে মনের পরে 2টা বাড়ি মারা, 2টা কিল মারা, এটা কোনো সরকারের পক্ষে সম্ভব না, কোনো ধর্মনেতার পক্ষে সম্ভব না। আপনাকে আপনার মেডিটেশনটা করতে হবে। 2টা জিনিস জীবনে সবসময় মাথায় রাখবেন, যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। যেহেতু এটা হিন্দি খুব জনপ্রিয় ডায়লগ, এই জন্য হিন্দিতেই বলতেছি, আমার নিজেরও শুনতে ভালো লাগে, যে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হবে। আর নাম্বার 2 হচ্ছে, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। মানে আপনি আজকে রাতে ঘুমাতে পারতেছেন না যে পলিসিটা চিন্তা করে, মনে হচ্ছে কালকে সকালে কখন সূর্য উঠবে, আর এইটা করে একদম রাতারাতি অনেক কিছু পূরণ হয়ে যাবে, আর আপনার জীবন সাকসেসফুল হয়ে যাবে। বি ওভার শিওর, আপনি ওভার শিওর হন যে নাথিং উইল হ্যাপেন, কিছুই হবে না। ইটস এ ওয়াস্টেজ অফ ইয়োর বেস্ট স্লিপিং টাইম।
আপনার ঘুমের সময়টা, সুন্দর সময়টা ধ্বংস করাই হচ্ছে আপনার এই অস্থিরতার একমাত্র কারণ। ফলাফল শূন্য। বরঞ্চ ওটার জন্য যেটুকুন যোগাযোগ করবেন সেটাতে যে সময়ের টাকাটা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস, অর্থাৎ ফলাফল শূন্য না, ফলাফল মাইনাস। তাহলে আশা করি বিষয়গুলো আপনারা সব বুঝতে পারলেন। তাহলে যাদের লাইসেন্স নেই তারাও মাল নিতে পারবেন, তবে একটু বেশি খরচে। আর আস্তে আস্তে সেই খরচে যখন আপনার সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে তখন যে, অথবা সামর্থ্য বেড়ে যাবে, তখন আপনার মনের মধ্যে সবসময় টার্গেট থাকবে কিভাবে আমি লিগ্যালভাবে দেশের সরকারকে ট্যাক্স দিয়ে, কারণ দেশের সরকারকে যখন ট্যাক্স দিচ্ছেন তখন দেশের উন্নতি হচ্ছে। যদি সরকার অথবা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি চুরি চামারি বদমাইশি যদি না করে, তাহলে দেশের রাস্তাঘাট হচ্ছে, দেশের গরিব মানুষের উপকার হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে। এবং একজন সুস্থ সাবলীল মানসিকতার একজন ব্যক্তি হিসাবে, ব্যবসায়ী হিসাবে আপনার উচিত রাষ্ট্রের প্রতি আপনার নাগরিক দায়িত্ব এটাকে আপনার কাভার দেওয়া, অর্থাৎ ফিল আপ করা অথবা এটা মেনটেন করে চলা। তাহলে আপনি শুধু চেষ্টা করতেছেন যে কখন একটু আমার ক্যাপাসিটি বাড়বে তখন আমি ইনশাল্লাহ লিগ্যালভাবেই দেশের মধ্যে থেকে জাহাজে করে মালটা আমার এই দেশে নিয়ে আসব। আর এরপরে যদি জাহাজ যদি এমন রাষ্ট্রে থাকেন যে রাষ্ট্রের চারপাশে কোনো জাহাজের কোনো বন্দর নাই, মঙ্গোলিয়ার চারপাশে কোথাও কোনো জাহাজের কোনো বন্দর নাই, তাহলে এই মঙ্গোলিয়াতে ব্যবসা আপনি করবেন কেমনে বলেন তো? মানে মধ্যস্থ এমন একটা রাষ্ট্রে আপনি পড়ছেন যেখানে কোনো বিমানবন্দর ছাড়া আর কোনো রাস্তা নাই। যেমন অনেক সময় ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে মাল যেতে সমস্যা হয়, দিল্লিতে মাল পাঠাবেন কিভাবে, নেপালে মাল পাঠাবেন কিভাবে? প্রথমে চিটাগাং পোর্টের থেকে অথবা বেনাপোল হয়ে মালটা যাচ্ছে আপনার খিজিরপুরে, বেনাপোল পার হয়ে গেলে তখন ওই ট্রাকে করেই আর ট্রেনে করেই মাল যাচ্ছে, এক একটা প্রদেশ পার হচ্ছে, আর এক একটা 5% 9% করে ট্যাক্স দিতে দিতে দিল্লি পর্যন্ত গেলে একটা কেনা দাম যেখানে বাংলাদেশে তার 60 টাকা, ওইটাই দিল্লিতে যে সেটার কেনা দাম হয়ে যাচ্ছে 110 টাকা, কারণ প্রতিটা প্রদেশে তাকে ট্যাক্স দিতে দিতে যাইতে হচ্ছে লিগ্যালভাবে। নেপালেও সেম অবস্থা, যে বাংলাদেশের থেকে প্রথমে মালটা ঢুকবে ইন্ডিয়ায়, ইন্ডিয়ার ট্যাক্স দিয়ে, আবার ইন্ডিয়া থেকে রপ্তানি হবে, সেখানে ইন্ডিয়া যদি রপ্তানির ট্যাক্স থাকে সেই ট্যাক্স যোগ হবে, আবার সেই মালটা যখন আপনার নেপালে নামবে তখন নেপালের ট্যাক্স যোগ হবে। এই সবগুলো ট্যাক্স দিয়ে কথার কথা 10 টাকার একটা মাল নেপালে নিতে নিতে খরচ হয়ে গেল 16 টাকা। আর বাংলাদেশ থেকে ডিরেক্ট যদি প্লেনে যদি নেপালে মালটা নিতেন তাহলে খরচ কথার কথায় 16 টাকা না হয়ে 21 টাকা। তো এখন মানুষ দেখতেছে 21 টাকা মানে 5 টাকার এখনও ডিফারেন্স আছে, তাহলে আমি রোডেই ওই 2টা বর্ডার অথবা 3টা বর্ডার পার করেই নেপালে মালটা ঢুকাই। তো যে রাষ্ট্রে যে নিয়ম চলতেছে ওইখানে আপনি ব্রেন খাটায় এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করতে যাবেন, অমনি মারা খাবেন। মারা খাওয়া বুঝেন তো, বাংলায় বলে দিলাম। এত ব্রিলিয়ান্ট আর এত বুদ্ধিমান হইতে যাবেন না। যে কোনো ব্যবসা করার জন্য ওখানে স্থানীয় যারা ব্যবসায়ী আছে আমদানি রপ্তানি করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, অথবা ওইখানে ব্যবসার যে কাউন্সিলিং অফিসগুলো আছে অথবা ব্যবসাজনিত যে অফিসগুলো আছে অথবা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, কাস্টমার সার্ভিস আছে, সেখানে যোগাযোগ করে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে দেখো বাংলাদেশ থেকে আমি মালটা আনতে চাই এই রাষ্ট্রে, তো কোথা থেকে আমি কিভাবে এই মালটা আনলে আমার 2 টাকা সেভ হবে, তুমি রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে একটা সঠিক পরামর্শ দাও। সেই আপনাকে সঠিক পরামর্শ দিবে। আর যে সঠিক পরামর্শ দিল ওই পরামর্শ অনুপাতে আপনারা যখন ব্যবসা করবেন তখন ওই ব্যবসাটা বংশ পরম্পরায় দাঁড়ায় থাকবে। কিন্তু রাতারাতি যখন লাভ করতে যাবেন তখন ওই বাংলাদেশে এয়ারপোর্টে ডায়মন্ড অথবা গোল্ডের চালান ধরা পড়ার মতো ঘটনা ঘটবে, যে রানে থানে যৌনির মধ্যে, গালের মধ্যে, মুখের মধ্যে, কানের মধ্যে যত জায়গায় গোল্ড ভরেন না কেন, ওই 1 চালানে জিতছেন, 2 চালানে জিতছেন, 3 চালানে জিতে টোটাল 1 কোটি টাকা কামাই করছেন। এরপরে বড় আস্থা হয়ে গেছে যে না আমি চুরি করতে পারি। এরপর যে যখন বড় একটা চালান আনলেন আপনার তো লাইফ শেষ। আর ওই 1 কোটি কামাইছিলেন, উল্টে এবার কেসে 2 কোটি বের হয়ে যাবে, কি 5 কোটি বের হয়ে যাবে।
তাহলে 3 বছর কাজ করে খুব মজা পাইলেন, কিন্তু তৃতীয় বছরের শেষে যে ডিসেম্বর মাসে একটা চালান ধরা খেয়ে আপনার 3 বছরই শেষ, জীবনও শেষ, সম্মানও শেষ, লাইফও শেষ, আর মাইত্য আছে ফাউ। তাহলে কি দরকার আপনার এরকম ইনসিকিউর ব্যবসা করে আপনার রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা? কারণ এই ইনসিকিউর টাকাগুলো আস্তে আস্তে আপনাকে অ্যাডিক্টেড করে ফেলবে, ওই জগৎ থেকে আর আপনি বের হতে পারবেন না। দেখবেন এই ক্যাসিনো খেলে যারা টাকা কামাই করছে, এগো যতই মারেন যতই শাস্তি দেন, ওই পারলে জেলখানার মধ্যে বসে, জেলখানায় তো সেমড়ি মানুষ নিয়ে শুয়ে থাকা যায়। কিছুদিন আগে আপনারা ওই যে দেখছেন পেপার পত্রিকায় যে জেলখানার মধ্যে টাকা থাকলে আর পুলিশে টাকা দিলে জেলখানার মধ্যে বাংলা কথা মাগি লাগানো যায়। এটা তো বুঝেন যায় না? পেপার পত্রিকায় নিউজ দেখছেন না? প্রমাণ দেখছেন না? দেখছেন তো। তাহলে ওই যার নেশা আছে এই আপনার জুয়া খেলার, তারপরে নেশা জাতীয় খেলা খেলার, হ্যাঁ, এই ক্যাসিনো মেশিনে খেলার, ওরে যদি সরকার গ্রেপ্তার করেও যদি আপনার জেলখানার মধ্যে বলে, ওই জেলখানার মধ্যে ঘুষ মুষ দিয়ে টিয়ে মোবাইল একটা ম্যানেজ করে ওই জায়গায় বসে দেখবেন যে জুয়া খেলা শুরু করে দিছে। নেশা হচ্ছে এমন জিনিস। তো আমি আজকে অনেক টায়ার্ড, অনেক ভিডিও আপনাদের করে দিলাম অনেক দিন পরে, প্লাস আমার প্রেশার ফল করছে, মনে হচ্ছে মাথা চক্কর দিচ্ছে, ঘুম ঘুম আসতেছে আমার। তো বাসায় যে একটু খাওয়া দাওয়া করতে হবে, গোসল দিতে হবে, হিউজ একটা টায়ার্ডনেসও চলে আসছে মেবি। তো যাই হোক, অনেক কথা আপনাদের বলে দিলাম। আর এখানে বলে দিই যে যে কোনো হারাম কাজ আপনাকে নেশায় জড়িত করবে, ধর্মেও বলা আছে। এই জন্য হারাম কাজ থেকে একটু দূরে থাকেন, যেন আপনি নেশাগ্রস্ত হয়ে না পড়েন অপরাধের প্রতি। তাতে আর যাই হবে, একটু ডাল ভাত খেয়ে থাকেন না, একটু পানি খেয়ে জীবন বাঁচায় দেন না, চলুক না। তারপরও জীবনের শেষ পর্যন্ত অন্তত সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন। আপনি মরে গেলেও মানুষ বলবে যে এই লোকটা অনেক পরিশ্রম করছে, অনেক চেষ্টা করছে সৎ থাকার, কিন্তু লোকটা অসৎ ছিল না, সিটার বাটপাত ছিল না, দুর্নীতিবাজ ছিল না, হেরে গেছে জীবনে। আফসোস, আমাদের সমাজ অথবা আমাদের রাষ্ট্র ব্যবস্থা অথবা আমাদের পরিবার ব্যবস্থা অথবা আমাদের পরিবেশ ব্যবস্থা এ মানুষটার জন্ম নেওয়ার জন্য আসলে এই মানুষটা এখানে মানায় না, এই মানুষটা অমুক জায়গায় গেলে মানাইতো, সে তার জীবন অনেক ভালো করতে পারবে। এই কথাটা যেন মানুষ আপনার কর্মের, আপনার হেরে যাওয়ার পরেও আপনাকে নিয়ে যেন এই কথাটা যেন বলে, সেইটুকুন রক্তের মধ্যে মনের মধ্যে মিশায় ফেলেন। এরপর দেখবেন হেরে যেও শান্তি আছে, খালি জিতলে শান্তি থাকে না, অনেক সময় হেরে গেলেও শান্তি আছে জীবনে। তাহলে গল্প করতে করতে আমি আপনাদের জীবনের গল্প শিখাই দিলাম, প্লাস বিদেশে বসে মালামাল নিয়ে কিভাবে ব্যবসা করতে হয় সেগুলো শিখাই দিলাম। তো আজকে আমি হিউজ টায়ার্ড হয়ে গেছি, আর ভিডিও করতে পারতেছি না আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, আমি একটু বাসায় যেয়ে একটু রেস্ট নিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই ভিডিও থেকে যারা যা শিখছেন সে অনুযায়ী ঠান্ডা মাথায় যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ বিপদে পড়বেন না, 5 বছরের পরিশ্রম শূন্যে নেমে যাবে না, বড় বড় উত্থান পতন হবে না। হয়তোবা সামান্য কাজের ক্ষেত্রে এরকম উত্থান পতনের ঢেউ থাকবে, এটার নামই জীবন। কারণ আপনি যদি 12 মাস আল্লাহকে বলেন যে আল্লাহ সুন্দরী বউ দাও, টাকা দাও, সুখ দাও, বিদেশ গমন দাও, খালি দাও আর দাও, তা আল্লাহ ডুব দাও আপনার সব দিয়ে বলবে যে তোমার দেওয়া গেছে, এবার পৃথিবীতে ছাড়িয়ে বেহেশতে চলে আসো। এই জন্য প্রতিদিন সকালে উঠে সৃষ্টিকর্তারে বলবেন যে আল্লাহ আমার ছোটোখাটো এমন সহনীয় মাত্রায় এমন কিছু বিপদ আপদ অথবা টেনশন দাও অথবা যুদ্ধ দাও, যেটার জন্য যুদ্ধ করতে করতে আরও কিছুদিন এই পৃথিবীতে অন্তত বেঁচে থাকতে পারবো। তাহলে জীবনটা আপনার প্রতিদিন এরকম দোলনার মতো এরকম দুলবে, কিন্তু এই যে বড় বড় উত্থান পতন এগুলো হবে না। আর এই ছোট ছোট দুলে দুলে যাওয়ার নামই হচ্ছে সুন্দর একটা। আর এরপরে যদি একটা পাল তোলা নৌকা থাকে, তাহলে দেখেন নদীটারে কত সুন্দর দেখা যায়। তাই নদীর ঢেউয়ের মতো সুন্দর হতে হবে আপনার জীবনটা। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।